হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 9। আজকের টিউটোরিয়ালে আমরা যা শিখব ফাংশন ওভারলোডিং অ্যাগেইন, মাল্টিপল অবজেক্ট, অবজেক্টের অ্যারে, পয়েন্টার টু দ্য অবজেক্ট। তো আমরা আগের পর্বেই ফাংশন ওভারলোডিং সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা একটু ফাংশন ওভারলোডিং সম্পর্কে আরো একটু জানবো। আজকে আমরা দেখব আমাদের আগের পর্বে যা ছিল যে ফাংশন ওভারলোডিং হলো যে যেই ফাংশনের নাম এক কিন্তু প্যারামিটার ভিন্ন, এরকম কিছু ফাংশন দ্বারা আমরা ফাংশন ওভারলোডিং করে থাকি। তো আমাদের যদি এরকম কোনো কন্ডিশন দাঁড়ায়, সিচুয়েশন দাঁড়ায় যেখানে যে একটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই 3 নাম্বার ফাংশনের আর্গুমেন্ট দুইটা, আবার 4 নাম্বার ফাংশনের আর্গুমেন্ট দুইটা। কিন্তু আমরা বলেছি আগের পর্বে যে ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সেম নামের ফাংশনের আর্গুমেন্ট ভিন্ন থাকতে হবে, কিন্তু এখানে আর্গুমেন্ট দুটো এক আছে। তো এই ফাংশনটা কি কাজ করবে কিনা, এখানে একটা কনফিউশন কাজ করে। এটা কাজ করে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কাজ করছে। এখন এখানে আউটপুট শো করছে। কেন এটা কাজ করলো? কারণ আমরা যদি এখানে দেখি যে এর আর্গুমেন্টের যে ডেটা টাইপ আছে সেটা তৃতীয় ফাংশনের জন্য দুইটা ইন্টিজার, কিন্তু চতুর্থ ফাংশনের জন্য একটা ইন্টিজার একটা ডাবল। তো আমরা এভাবে ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে যদি আমাদের আর্গুমেন্ট সংখ্যা এক হয় কিন্তু যদি এদের ডেটা টাইপ ভিন্ন হয়, তারপরেও আমরা ফাংশন ওভারলোডিং কাজ করাতে পারবো। তো এই ছিল ফাংশন ওভারলোডিং নিয়ে কথাবার্তা। ফাংশন ওভারলোডিংটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি আরেকবার রিভিউ করি যে আমাদের ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে আর্গুমেন্ট যদি একই রকম থাকে, দুইটা ফাংশনের যদি একই রকম আর্গুমেন্ট থাকে, যে এটারও দুইটা এটারও দুইটা, এক্ষেত্রে যদি এদের ডেটা টাইপ ভিন্নতা থাকে তাহলেও ফাংশন ওভারলোডিং কাজ করবে। কিন্তু যদি আমাদের এখানে ডেটা টাইপ সেম দিয়ে দিতাম তাহলে এটা কাজ করতো না। আমরা যদি এখানে ইন্টিজার দিয়ে দিতাম তাহলে এটা কাজ করতো না, কারণ এখানে দুইটাই সেম। তো এখানে একটা এরর শো করতেছে। কিন্তু এখানে যদি আমরা ডাবল দিয়ে দেই, কারণ মেইন ফাংশন থেকে আমরা দুইটা ডাবল মান ইনপুট দিয়েছি, এখান থেকে একটা 10 একটা 29.7, তো এটা কাজ করানো সম্ভব। এই ছিল আমাদের প্রথম টপিকস। তারপর আমরা যেটা শিখবো সেটা মাল্টিপল অবজেক্ট। মাল্টিপল অবজেক্ট, আমরা অবজেক্ট সম্পর্কে জেনেছি যে একটা ক্লাসের জন্য আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করে থাকি। এখন আমরা জানবো কিভাবে মাল্টিপল অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। তো মাল্টিপল অবজেক্ট ডিক্লেয়ার জন্য আমরা এখানে একটা ক্লাস তৈরি করলাম এবিসি নামে। এই ক্লাসের ভিতরে আমরা একটা ফাংশন রাখলাম ভয়েড শো। ফাংশনটার জন্য আমরা একটা আউটপুট শো প্রিন্ট করলাম এবিসি। তো এখন আমরা এখানে কি করলাম, এবিসি ক্লাসের জন্য আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। তো আমরা এভাবে এবিসি ক্লাসের জন্য আরো কিছু অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, সেটা আমরা এখানে কমা দিয়ে তারপরে আরো যদি অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই তো এখানে অবজেক্ট 2, আর যদি আমাদের আরো একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই তাহলে অবজেক্ট 3। তো এটা আমরা কিরকম, এটা বোঝার জন্য আমরা আবার সেই কার ক্লাসে চলে যাব। আমরা যদি এখানে কার ক্লাসে না গিয়ে আমরা ফোন নিয়ে বলি, তো আমাদের স্মার্টফোন নিয়ে আমরা যদি এখানে বলি, তো আমাদের যদি একটা ক্লাস থাকে স্মার্টফোন, তো এই ক্লাসের স্মার্টফোন বলতে আমরা শুধু এক কোম্পানির স্মার্টফোন হয় না, অনেক কোম্পানির স্মার্টফোন হয়। সেজন্য আমাদের কি প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা স্মার্টফোনের জন্য যে অবজেক্টগুলো ডিক্লেয়ার করব, যেমন এখানে আমরা দিয়ে দিচ্ছি স্মার্টফোন হতে পারে সিমফোনি, আমরা শর্টকাটে লিখব সিম। তারপরে স্মার্টফোন হতে পারে মাইক্রোম্যাক্স কোম্পানি, তো আমরা এখানে লিখব এমআইসি। তারপরে স্মার্টফোন হতে পারে ম্যাক্সিমাস, আমরা লিখব এমএক্স। তো এখানে ম্যাক্সিমাস এটা একটা কিওয়ার্ড আছে, তো আমরা এমএক্সআই লিখলাম। তো আমরা এখানে কি করলাম যে স্মার্টফোন যেটা আছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম যার নাম স্মার্টফোন। এই ক্লাসের তিনটা অবজেক্ট, একটা সিম্ফনি, একটা মাইক্রোম্যাক্স, একটা ম্যাক্সিমাস। তো এইভাবে আমরা একটা ক্লাসের জন্য মাল্টিপল অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। তো আমরা একটু কাজটা করে দেখি এখানে এটা কাজ করে কিনা। তো প্রথমে আমরা কি করব, সিম্ফনির জন্য আমরা লিখব SYM এর জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার এটার জন্য আমরা একটা ফাংশন কল করব শো। তো এই ফাংশনটা কল করি, তারপরে একটা রিটার্ন
0। তো দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের আউটপুট এবিসি। তো আমরা একটু এই প্রোগ্রামটা একটু মডিফাই করি। আমরা এখান থেকে ধরে নিই সিম্ফনির জন্য আমরা একটা প্রাইস ইনপুট নেব, সেই প্রাইসটা আমাদের মনিটরে শো করবে। সেটা কিভাবে আমরা করব, এখান থেকে আমরা এখানে দুটো ফাংশন নেব। এই ফাংশনটার নামটা চেঞ্জ করে দেব, এটা দেব ভয়েড সেট। আর আরেকটা ফাংশন আমরা নেব, সেটা দেব ভয়েড গেট। তো গেট ফাংশনের মাধ্যমে আমরা একটা মান ইনপুট নেব। তো আমাদের জন্য এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানির মডেল ব্র্যান্ডের প্রাইস, ফোনের প্রাইস আমরা ইনপুট নিতে পারি। তো এখন আমরা এখানে কি করব, এখান থেকে আমরা ইনপুট নিব। কি ইনপুট নিব? প্রাইস। তো প্রাইসটা আমরা এখানে ইনপুট নিব। তো প্রাইসটা ইনপুট নিলাম। তো তারপরে কি করবে, সেট ফাংশনটা কি করবে, এই প্রাইসটা আমাদের শো করবে। এখন এখানে আমরা কি করব, এখানেও আমরা প্রাইসটা দিয়ে দেব আউটপুটে। তো এখান থেকে আমি একটু কপি করে নিচ্ছি, কপি পেস্ট। তো এখন কি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ফোনের প্রাইস বিভিন্ন হতে পারে। তো আমরা কি করব, এখানে সিম্ফনির জন্য একটা শো দিলাম, ইনপুট দিলাম, আউটপুট দিলাম। এটা কাজ করে কিনা আমরা একটু দেখে নেব। তো এটা কাজ করে, ও আমরা তো শো ফাংশনটা চেঞ্জ করে ফেলেছি। তো আমরা এখানে দেব সেট। তো আর উপরে লিখে দেব সিম্ফনি অবজেক্টের জন্য গেট ফাংশনটা কল করব, যেটা একটা প্রাইস ইনপুট নেবে আর সিম্ফনি সেট ফাংশনের মাধ্যমে একটা আউটপুট মনিটরে শো করবে, যেটা আমরা প্রাইসটা দেব, সেই প্রাইসটা। তো আমরা রান করি কনসোলে। আমরা যদি একটা ফোনের প্রাইস দিই 10,000 টাকা, তো আউটপুটেও 10,000 টাকা আসতেছে। তো আমরা এইভাবে অন্যান্য অবজেক্টের জন্য আমরা এইভাবে ফাংশনগুলো লিখতে পারি। যেমন আমরা যদি মাইক্রোম্যাক্স কোম্পানির জন্য আমরা একটা প্রাইস ইনপুট নেই, গেট, তাহলে এটা কিরকম কাজ করে। তারপরে মাইক্রোম্যাক্স কোম্পানির জন্য আমরা একটা ফাংশন কল করব, যেটা সেট। এখানে গেট সেট না দিয়ে আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিতে পারতেন, কিন্তু আমরা বুঝার সুবিধার জন্য গেটের মাধ্যমে আমরা ইনপুট নিতেছি আর সেটের মাধ্যমে প্রাইসটা সেট করতেছি, সেজন্য দিয়েছি। আমরা একটু রান করে দেখব। এখানে যদি আমরা প্রথমটার প্রাইস দিলাম 1,500, আউটপুট 1,500, পরেরটার প্রাইস দিলাম 5,000, একটা 5,000। তো এই ছিল মাল্টিপল অবজেক্ট। মাল্টিপল অবজেক্ট মানে একটা ক্লাসের অনেকগুলো অবজেক্ট। যেমন আমরা এখানে একটা স্মার্টফোন কে ক্লাস হিসেবে ডিক্লেয়ার করলে এই স্মার্টফোন ক্লাসের অনেকগুলো অবজেক্ট হতে পারে, যেমন সিম্ফনি একটা, মাইক্রোম্যাক্স একটা, ম্যাক্সিমাস একটা। তো এই অনুযায়ী আমরা কি করলাম, এখানে দুটো ফাংশন ক্রিয়েট করলাম, একটা ভয়েড গেট আর একটা ভয়েড সেট। এই দুটো ফাংশনের কাজ কি, একটা এই বিভিন্ন ব্র্যান্ডের প্রাইস, মোবাইল প্রাইসকে সেট করবে, আর সেট ফাংশনটা কি করবে, ওই মোবাইল প্রাইসটাকে আমাদের আউটপুটে শো করবে। তো আমরা এইভাবে সিম্ফনির জন্য একটা প্রাইস নিলাম, সেই প্রাইসটা মনিটরে শো করালাম। আবার মাইক্রোম্যাক্সের জন্য একটা প্রাইস দিলাম, সেই প্রাইসটা মনিটরে শো করালাম। তো আমাদের নেক্সট টপিক অবজেক্ট অ্যারে। তো অবজেক্টের অ্যারে কিছুটা এরকমই। তো আমরা যদি এখানে তিনটা অবজেক্ট না ডিক্লেয়ার করে আমরা এখানে যদি একটা অবজেক্টেরই অ্যারে দিতে চাই, তাহলে আমরা অবজেক্টের অ্যারে এখানে আমরা ইন্ডেক্স দিয়ে দিলাম 3। এভাবে আমরা একটা অবজেক্টের জন্য অ্যারে ডিক্লেয়ার করলাম। তো এখানে আমরা কি তিনটা অবজেক্টের মান নিতে পারবো, আবার তিনটা অবজেক্টের মান মনিটরে প্রিন্ট করতে পারবো। তো আমরা যদি এখানে সিম 1 ডট গেট দেই, তাহলে sim1 ডট গেট দেই, তাহলে আমাদের প্রথম অবজেক্টের জন্য একটা মান ইনপুট নেবে, যেমন এই। তো আমরা এইভাবে sim1 ডট গেট নিয়েছি। আমরা এখান থেকে আবার সেট করতে পারি sim1 ডট গেটের মান। তো এখানে আমরা কি করব, গেটের পরিবর্তে সেট লিখে দেব। এখন আমরা যদি দেই 150, তো 150। তো এইভাবে আমরা একটা অবজেক্টের অ্যারে তৈরি করতে পারি। এখানে আমরা অবজেক্ট 1 তৈরি করেছি, এইভাবে আমরা অবজেক্ট 2 দিতে পারি, অবজেক্ট 3ও দিতে পারি। তো এই ছিল অবজেক্টের অ্যারে অ্যান্ড মাল্টিপল অবজেক্ট। আমাদের পরবর্তী টপিকস পয়েন্টার টু দ্য অবজেক্ট।
তো আমরা কিভাবে পয়েন্টারের মাধ্যমে অবজেক্টের ইউজ করতে পারি বা পয়েন্টারের মাধ্যমে একটা ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি সেটা আমরা এখন দেখব। তো এর জন্য আমরা এখান থেকে এই দুইটা লাইন কেটে দেব। তো তারপরে কি করব, এখানে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করব। পয়েন্টারটা রিটার্ন টাইপ অবশ্যই, যেহেতু পয়েন্টারটা একটা ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে যাচ্ছে, সেজন্য আমরা পয়েন্টার রিটার্ন টাইপ অবশ্যই এই ক্লাস নেম হতে হবে। তো আমাদের এখান থেকে একটা পয়েন্টার ডিক্লেয়ার করব যার রিটার্ন টাইপ ক্লাস নেম, তারপরে পয়েন্টার, তারপরে দেব পিটিআর। তো এটা ইকুয়াল আমরা অ্যাড্রেস অফ দিয়ে দেব যে অবজেক্টটার মাধ্যমে ক্লাসে অ্যাক্সেস করবে সেই অবজেক্টটা, যেমন আমরা সিম্ফনি অবজেক্টের মাধ্যমে ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি এখন। তো এখন আমরা এই পয়েন্টারের মাধ্যমে এই ক্লাসের যে মেম্বার ফাংশনগুলো সেগুলো অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে, প্রথমে আমরা এখানে লিখব পিটিআর। যেহেতু আমরা পয়েন্টারের মাধ্যমে এই ক্লাসের বাইরে থেকে এই ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তো সেই জন্য আমাদের এই পয়েন্টারের পরে এরকম তীর চিহ্ন দিতে হবে। তারপরে লিখতে হবে, যদি আমরা গেট ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে গেট। তো আমরা একটু রান করে দেখব কাজ করে কিনা। হ্যাঁ, একটা মান ইনপুট নিতেছে। তো পরে আমরা কি করব, পয়েন্টারের জন্য সেট ফাংশনটা কল করব। এখানে আমরা পরিবর্তন করে দেব সেট। তো আমরা এখন রান করি। তো আমরা এখন ইনপুট দেব একটা 15, আউটপুট 15। তো পয়েন্টারের অবজেক্টে কিরকম কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, আমরা এখানে কি করলাম যে একটা পয়েন্টারের মাধ্যমে অবজেক্ট যেভাবে একটা ক্লাসের ফাংশনগুলোকে, মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করে, সেভাবে আমরা পয়েন্টারের মাধ্যমেও ওই মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে, প্রথমে আমরা এখানে কি করলাম, একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম যা রিটার্ন টাইপ যেই ক্লাসের অবজেক্টগুলোকে ও অ্যাক্সেস করবে সেটা। তো আমাদের এখানে ক্লাসের নাম ছিল স্মার্টফোন। তো আমরা এখানে এই পয়েন্টারের রিটার্ন টাইপ দিলাম স্মার্টফোন, তারপরে লিখলাম পিটার। তো একই সাথে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম অ্যাড্রেস অফ সিম, মানে ও সিম্ফনি অবজেক্টের যে ক্লাসের মেম্বারগুলোকে আছে ও যাতে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য এই সিম্ফনির যে অ্যাড্রেস, এখন এই পিটিআরও সেই অ্যাড্রেস, মানে এই পিটিআরটা এখন পয়েন্ট করতেছে সিম্ফনির অ্যাড্রেসকে। তো এখন কি পরের লাইনে কি করলাম, পিটিআর দিলাম, তারপরে এই তীর চিহ্নর মাধ্যমে আমরা ডিরেক্টলি কোনো অন্য ক্লাসের মেম্বার ফাংশনকে মেইন ফাংশনে অ্যাক্সেস করার জন্য আমরা এটা ইউজ করি। তারপরে লিখলাম গেট, তারপরে পয়েন্টার, আবার তীর চিহ্ন সেট। এইভাবে আমরা মূলত পয়েন্টার অবজেক্ট কাজ করাই। আমরা যদি আবার দিই 14, আউটপুট 14। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।